সঙ্গীত ছেড়ে সংগ্রামে নেপালের রাজপথে নতুন নেতার উত্থান। এশিয়া গণ আন্দোলনের জোয়ার। দেশ ভিন্ন হলেও সংকট ও গণজাগরণের প্রেক্ষাপট একই। তরুণ প্রজন্মের চোখে নেপালের সম্ভাবনাময় নেতা বালেন্দ্র শাহ। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। চলতি মাসে নেপালে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নামে হাজারো তরুণ তরুণী। আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ৩৬ বছরের সুদান গুরুং, যিনি একসময় জনপ্রিয় ডিজে ছিলেন, তবে বর্তমানে তিনি হামি নেপাল নামের একটি সংগঠন চালাচ্ছেন। সুদান এখন নেপালের তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তাদের পক্ষ হয়ে কাজ করে, আর তিনি হয়ে উঠেছেন নেপাল বিক্ষোভের নতুন যুগের নায়ক। বিস্তারিত রিপোর্টে। মিউজিকের মঞ্চ থেকে রাজপথে নেপালের বিক্ষোভের নেতৃত্বের নায়ক এক ডিজে। তরুণদের হৃদয়ে ঝড় তোলা কে এই নায়ক? টানা 2 দিন ধরে চলা বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী। স্কুল কলেজের শিক্ষার্থীরা আন্দোলনের সামনের সারিতে থাকায় দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। কে বা কারা এত বিপুল সংখ্যক তরুণদের সংগঠিত করলেন তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। নেপালের সংবাদ মাধ্যমগুলো বলছে এই আন্দোলনের অন্যতম প্রধান উদ্যোক্তা ৩৬ বছর বয়সী এক যুবক, নাম সুদান গুরুং, যিনি ২০১৫ সাল থেকে হামি নেপাল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালান। একসময় ডিজে হিসেবে পরিচিত সুদান ২০১৫ সালের ভূমিকম্পে সন্তান হারানোর পর সমাজ সেবায় মন দেন। শিক্ষার প্রসার, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন সহ নানা বিষয়ে তরুণদের পাশে থেকেছেন তিনি। সাম্প্রতিক আন্দোলনের মূল কারণ ২৬টি সামাজিক মাধ্যমের উপর নিষেধাজ্ঞা, তবে এর সঙ্গে যুক্ত হয়েছে দারিদ্র্য, বৈষম্য, দুর্নীতি ও স্বজন পোষণ নিয়ে যুব সমাজের ক্ষোভ। আন্দোলনের সামনের সারিতে রয়েছে স্কুল কলেজের শিক্ষার্থীরা, যারা নিজেদের জেনজি বলে পরিচয় দিচ্ছে। সুদান অহিংস আন্দোলনের পক্ষে থাকলেও বিক্ষোভ ক্রমেই অহিংস হয়ে উঠেছিল। ইতিমধ্যেই নেপালের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় সুদান এখন নেপাল সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। গত 4 বছরে দক্ষিণ এশিয়ার 3টি দেশে জনতার আন্দোলনে সরকার পতনের অভিন্ন চিত্র দেখা গেছে। 2022 সালে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটে, 2024 সালে বাংলাদেশে কোটা আন্দোলনের সূত্র ধরে এবং 2025 সালে নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভের মুখে শাসকরা পদত্যাগ ও দেশ ত্যাগে বাধ্য হন। দমন নীতি প্রয়োগ করেও সরকারগুলো টিকতে পারেনি। ভিন্ন ছিল শুধু দেশের নাম আর পতাকার রং। বিস্তারিত প্রতিবেদনে। 4 বছরে 3 দেশ, একই গল্প। শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ। চলছে শাসকের বিরুদ্ধে জনতার রোষানল। গত 4 বছরে দক্ষিণ এশিয়ার 3টি দেশে জনতার বিক্ষোভে ক্ষমতার মোড় ঘুরে গেছে। আলাদা আলাদা সময় ও প্রেক্ষাপটে শুরু হওয়া এই আন্দোলনগুলোর বৈশিষ্ট্য মিল ছিল বিস্ময়করভাবে। তবে পার্থক্য ছিল কেবল পতাকার রং, স্লোগান আর ভৌগোলিক। কিন্তু পরিণতি ছিল একই: গণরোষ, দমননীতি আর শেষ পর্যন্ত শাসকের পতন ও দেশত্যাগ। 2022 সালে শ্রীলঙ্কায়, 2024 সালে বাংলাদেশ আর সর্বশেষ 2025 সালে নেপালে 3 দেশই দেখেছে ছাত্র যুব সমাজের নেতৃত্বে শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিস্ফোরণ। শ্রীলঙ্কায় শুরু করা হয়েছিল ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে। জ্বালানি, খাদ্য ও ওষুধের ঘাটতিতে নাজেহাল মানুষ 2022 সালের জুলাই রাস্তায় নামে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবনে ঢুকে পড়ে। গোতাবায়া দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। বাংলাদেশের ক্ষেত্রেও চিত্রটা ছিল প্রায় একই রকম। 2024 সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, যা দ্রুতই ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের রূপ নেয়। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন দখল করে নেয়। শেষমেশ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। সর্বশেষ 2025 সালের সেপ্টেম্বরের শুরুতে আন্দোলন ছড়িয়ে পড়ে নেপালে। সরকারের পক্ষ থেকে 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন ফেসবুক, ইউটিউব বন্ধ করার ঘোষণা ঘিরে ছাত্র যুব সমাজ রাস্তায় নামে। 8 সেপ্টেম্বর নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপরে গুলি চালান। এতে শুধুমাত্র কাঠমান্ডুতেই নিহত হয় 18 জন। এর জবাবে পরদিন থেকেই উত্তাল হয়ে উঠে পুরো দেশ। সরকার দলীয় কার্যালয় ও মন্ত্রীদের বাড়িতে আগুন দেওয়া হয়। নেতাদের রাস্তায় ফেলে গণপিটুনিও চলে।
চাপের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার অবস্থান এখনো নিশ্চিত নয়, তবে অনেক সংবাদ মাধ্যম জানিয়েছে তিনি দুবাই পালিয়ে যেতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, এই তিনটি দেশের অভিজ্ঞতা একটি বিষয় স্পষ্ট করে দেয়, শাসক যতই শক্তিশালী হোক না কেন, জনতার ধৈর্য যখন ফুরোয় তখন পতন রুখে দেওয়া সম্ভব হয় না। ভিন্ন দেশ, ভিন্ন পতাকা, ভিন্ন নামের সরকার, কিন্তু শাসকের ঠিকানায় জনতার ধাক্কা ঠিক একই রকম। নেপালে কেপি শর্মা ওলির পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে জেনজি তরুণরা বিক্ষোভে নামেন। নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৯ জন নিহত হলে আন্দোলন আরও বিস্তৃত হয় এবং নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। তবে বিক্ষোভকারীদের নতুন দাবি, তারা পরবর্তীতে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নেপালের সংকটের মধ্যেই বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী করার দাবি উঠেছে। কে এই বালেন্দ্র শাহ, যাকে ঘিরে নতুন আলোচনা? নেপালের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে কেপি শর্মা ওলির পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। এই প্রেক্ষাপটে দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনজি আন্দোলনের অংশগ্রহণকারীরা কাঠমান্ডুর বর্তমান মেয়র বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী করার দাবি জানাচ্ছেন। ৯ সেপ্টেম্বর ওলি পদত্যাগের পরপরই সামাজিক মাধ্যমে বালেন্দ্রকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে অসংখ্য পোস্ট ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের প্রতি শুরু থেকেই সহানুভূতিশীল অবস্থান নেন বালেন্দ্র শাহ। যদিও আন্দোলনে অংশগ্রহণকারীরা বয়সসীমা ২৮ নির্ধারণ করায় তিনি সরাসরি রাস্তায় নামতে পারেননি। তবে তিনি তাদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এটি তরুণ প্রজন্মের এক স্বতঃস্ফূর্ত আন্দোলন, যাদের কাছে আমাকেও বয়স্ক মনে হবে। বালেন্দ্র শাহ, যিনি বালেন নামে পরিচিত, ১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্মগ্রহণ করেন। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা লাভ করেন এবং ভারতের বিশ্বসয়েরা টেকনোলজিক্যাল ইনস্টিটিউট থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন আন্ডারগ্রাউন্ড হিপ হপ র্যাপার ও গীতিকার। তার গানগুলোতে দুর্নীতি, বৈষম্য ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ ফুটে উঠত। ২০২২ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে অংশ নিয়ে ৬১,০০০ বেশি ভোট পেয়ে জয়ী হন এবং প্রচলিত রাজনীতির বাইরে একটি শক্তিশালী বিকল্প হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। বালেন্দ্র শাহের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। যদিও এটি বাস্তবে সম্ভব কিনা তা রাজনৈতিক দলগুলোর অবস্থান ও সংবিধানের বিধান অনুযায়ী নির্ধারিত হবে। তবে তরুণদের মাঝে তার প্রতি যে আস্থা ও জনপ্রিয়তা দেখা যাচ্ছে, তা নিঃসন্দেহে নেপালের রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ বার্তা। শাহিদা রুবি, মাইটিভি। নেপালে চলমান সহিংস বিক্ষোভে ২২ জনের প্রাণহানি ও দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি নেপালের জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছেন, এই প্রতিবেশী দেশের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপালের অস্থিতিশীল পরিস্থিতিতে দেশটির নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মোদী। বিস্তারিত প্রতিবেদনে। নেপালে চলমান সহিংস বিক্ষোভে অন্তত ২২ জন নিহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের প্রেক্ষাপটে তিনি নেপালের জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ৮ সেপ্টেম্বর এক্সে দেওয়া বার্তায় মোদী লেখেন, নেপালে সাম্প্রতিক সহিংসতা হৃদয় বিদারক, তরুণদের প্রাণহানি গভীরভাবে মর্মাহত করেছে। নেপালের স্থিতিশীলতা ও শান্তি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, পরিস্থিতি পর্যালোচনায় ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটি বৈঠকে বসছে। এর আগে ৮ সেপ্টেম্বর সংসদ ভবনের সামনে সহিংস বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানি ঘটে। সরকার কারফিউ জারি করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ওলি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। তিনি বলেন, রাজনৈতিক সমাধান সহজ করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। বিক্ষোভকারীরা এই আন্দোলনকে জেনজি আন্দোলন বলে অভিহিত করেছে, যার লক্ষ্য দুর্নীতি, বৈষম্য ও বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদ। বিশ্বব্যাংকের তথ্য মতে নেপালের তরুণ বেকারত্বের হার ২২% বেশি। ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্তির পর থেকে নেপাল রাজনৈতিক অস্থিরতায় ভুগছে। গত ১৭ বছরে ১৪টি সরকার পরিবর্তন হয়েছে। নেপালের উপর চীনের প্রভাব বাড়তে থাকায় দেশটির স্থিতিশীলতা ভারত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।